ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই পাঠ্যটির অ্যাক্টিভিটি 1, 2 এবং 3কে নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি পাঠ্যটির বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 দিয়ে আমরা শুরু করব। শুরু করার আগে আমরা ইনস্ট্রাকশনটা একবার পড়ে নেব। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও বা সঠিক বিকল্পটিকে চিহ্নিতকরণ করো। এখানে 4টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 3টি করে বিকল্প দেওয়া রয়েছে। সেই বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক বিকল্প সেটিকে টিক চিহ্ন দিতে হবে বা সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। আমি 1 নম্বর প্রশ্নটা বলছি, তোমরা শোনো কি বলছে দেখো। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স। অপশন এ অফ রিসেন্ট টাইমস, অপশন বি অফ অ্যাবাউট 40 ইয়ার্স এগো, অপশন সি 40 ইয়ার্স ইনটু দ্য ফিউচার। ন্যারেটর মানে হচ্ছে বর্ণনাকারী বা বর্ণনাদাতা, তার অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, মানে তার কেমন অভিজ্ঞতা বা কতদিনের অভিজ্ঞতাকে নিয়ে বলছিলেন। অপশন এ অফ রিসেন্ট টাইমস মানে সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতাকে নিয়ে বলছিলেন। অপশন বি অ্যাবাউট 40 ইয়ার্স এগো 40 বছর আগের অভিজ্ঞতাকে নিয়ে বলছিলেন। অপশন সি 40 ইয়ার্স ইনটু দ্য ফিউচার ভবিষ্যতের 40 বছরের অভিজ্ঞতাকে নিয়ে বলছিলেন। আমরা যদি ভালোভাবে পাঠ্যটিকে পড়ে থাকি তাহলে কিন্তু সেখানে দেখতে পাবো ন্যারেটর মানে হচ্ছে বর্ণনাকারী বা বর্ণনাদাতা। এখানে আসলে লেখক, তিনি তার কিন্তু 40 বছর আগের অভিজ্ঞতার কথা বলছিলেন। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, মানে সঠিক বিকল্প কোনটা হয়ে যাবে? অপশন বিটা হয়ে যাবে সঠিক বিকল্প। আর আমরা এই বি অপশনটাতে ঠিক এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি কিন্তু তোমাদেরকে আর পাঠ্য থেকে দেখাচ্ছি না ঠিক কোন জায়গার উপরে ভিত্তি করে এই অপশন বিটা উত্তর হলো, কারণ তোমরা যদি পাঠ্যটি ভালোভাবে পড়ে থাকো তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো যে এখানে লেখক বা বর্ণনাকারী বা বর্ণনাদাতা 40 বছর আগের কথাই কিন্তু বলছিলেন। আমি কেন তোমাদের পাঠ্য থেকে বলে দিচ্ছি না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাইছি খুব ছোট্ট সময়ের মধ্যে ভিডিওটাকে শেষ করতে। তারপর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, দ্য ল্যান্ড কুড প্রডিউস অনলি, মানে যে জায়গাটায় লেখক গেছিলেন বা বর্ণনাদাতা বা বর্ণনাকারী গেছিলেন সেই জায়গাটাতে বা সেই দেশটাতে কি উৎপন্ন হতো, মানে সেই জায়গাটা বা সেই দেশটা কি শুধুমাত্র কি উৎপন্ন করতে পারত। অপশন এ প্ল্যান্টস অফ অল টাইপ, সমস্ত ধরনের গাছপালা। অপশন বি ওয়াইল্ড ল্যাভেন্ডার, মানে বন্য এক ধরনের সুগন্ধি গাছ। অপশন সি ওক ট্রিজ, ওক গাছ। আমরা যদি টেক্সট ভালোভাবে পড়ে থাকি সেখানে কিন্তু দেখতে পাবো যে ওয়াইল্ড ল্যাভেন্ডার এই শব্দ দুটি কিন্তু ছিল। এবং ওয়াইল্ড ল্যাভেন্ডার বলতে কি বললাম, বন্য সুগন্ধি গাছ। তাহলে আমাদের এখানে সঠিক বিকল্প কোনটি হয়ে যাবে? ওয়াইল্ড ল্যাভেন্ডার। কারণ যে দেশটা বা যে জায়গাটার কথা এখানে বর্ণনাকারী বা বর্ণনাদাতা বলছেন সেটা কিন্তু ব্যারেন এবং মনোটোনাস ছিল, মানে অনুর্বর হয়ে গিয়েছিল এবং সেখানে স্কারসিটি অফ ওয়াটার অর্থাৎ জলের অভাব ছিল। সেই সবের জন্য কিন্তু সেই জায়গাতে বা সেই দেশে শুধুমাত্র এই ওয়াইল্ড ল্যাভেন্ডার জাতীয় গাছগুলোই উৎপন্ন হতো। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই। আমরা জানি যে লেখক বা বর্ণনাকারী বা বর্ণনাদাতা তার তাঁবু একটা জায়গায় বা একটা গ্রামের কাছে গিয়ে খাটিয়েছিলেন, মানে একটা গ্রামের কাছাকাছি খাটিয়েছিলেন বা লাগিয়েছিলেন, যাই বা না বলি না কেন আমরা। তো সেই গ্রামটাতে কারা থাকতেন বা কি থাকতো এইটা কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে। দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই, ইনহ্যাবিটেড মানে কারা সেখানে বসবাস করত। অপশনে কি বলছে, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা বসবাস করত। অপশন বি ওয়াইল্ড অ্যানিম্যালস, বন্য জীবজন্তু বাস করত। অপশন সি নান, কেউ বাস করতো না। আমরা যদি ভালোভাবে পাঠ্যটিকে পড়ে থাকি সেখানে দেখতে পাবো যে বর্ণনাকারী বা লেখক বা বর্ণনাদাতা কি বলছেন, যে তিনি একটা গ্রামের কাছাকাছি তার তাঁবু লাগিয়েছিলেন বা তাঁবু খাটিয়েছিলেন। সেখানে তিনি ঝর্ণার একটা আভাস পেয়েছিলেন, মানে কোনো একটা সময় ঝর্ণা ছিল এবং সেখানে মানুষ হয়তো বসবাস করে থাকবে এমনটা তিনি অনুমান করেছিলেন। কিন্তু যে সময় তিনি সেখানে গেছিলেন সেখানে কোনো জলের বিন্দুমাত্র জলের কোনো আভাস ছিল না বা জলের উৎস ছিল না এবং পুরোপুরি গ্রামটা কিন্তু পরিত্যক্ত ছিল। তাহলে আমরা এখানে কোনটাকে সঠিক বিকল্প হিসাবে বেছে নেব? নান, অপশন সি। তার কারণ কি, লেখক বা বর্ণনাকারী বা বর্ণনাদাতা যখন গেলেন সেখানে সেখানে কিন্তু কেউ থাকতেন না বা কোনো কিছু জীবের, কোনো ধরনের প্রাণের সেখানে কিন্তু অস্তিত্ব বিরাজমান ছিল না, শুধুমাত্র সুগন্ধি গাছগুলো ছাড়া। আশা করি তোমাদের বোঝাতে পারছি।
4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু। যখন বর্ণনাকারী বা বর্ণনাদাতা ওই দেশটার উপরে বা ওই ভূমি বা জমি বা জায়গাটার উপর দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন কিন্তু একটা বাতাসের সাউন্ড বা শব্দ হচ্ছিল। সেই সাউন্ডটাকে বা শব্দটাকে, বাতাসের শব্দটাকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছিলেন? অপশন এ ফ্লুট, বাঁশির সঙ্গে। অপশন বি ড্রামস, বাদ্যযন্ত্রের সঙ্গে। অপশন সি এ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য পশুর সঙ্গে। আমরা যদি খুব ভালোভাবে পড়ে থাকি, সেখানে কিন্তু বন্য পশুর উদাহরণ আমরা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে বাতাসের শব্দটা অনেকটা বন্য পশুর মতো ছিল। তাহলে এখানে আমাদের কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক বিকল্প কোনটা হয়ে যাবে? অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক বিকল্প। এইভাবে তোমাদের কিন্তু অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। এবার তোমরা যদি অনেক মানে বুঝতে না পারো, ধরো প্রশ্ন 1 নম্বর প্রশ্নের কথাটাই বলছি, দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স, এইটার যদি অর্থ তোমরা বুঝতে না পারো, মানে বাংলা অর্থটা, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তখন তোমরা কি করবে, যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদগুলো থেকে। দেখবে সেই শব্দের বেশ কয়েকটা শব্দ কিন্তু যেটা উত্তর হবে সেটা সেই প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবে। মানে প্রশ্নতে যেসব শব্দগুলো ব্যবহার করা হবে সেই সব শব্দগুলোর বেশ কয়েকটা শব্দ বা প্রায় সবটাই তোমরা কোনো না কোনো প্যারাগ্রাফে পেয়ে যাবে বা কোনো অনুচ্ছেদে পেয়ে যাবে, এবং সেইটাকে কিন্তু তোমাদের অনুমান করে বুঝে নিতে হবে এবং উত্তর হিসাবে চয়ন করতে হবে। আশা করি তোমাদের অ্যাক্টিভিটি 1টা বোঝাতে পারলাম। এবার কিন্তু আমরা অ্যাক্টিভিটি 2টাকে নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 2তে কি বলছে দেখো, ইনস্ট্রাকশন আমরা পড়ে নেব প্রথমেই। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো। এই যে দেখো নিচে বেশ কিছু বাক্য দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 এভাবে। এই বাক্যগুলো কিন্তু সঠিক ক্রমে সাজানো নেই, মানে 1 2 3 4 করে নম্বর দেওয়া আছে, কিন্তু এই নম্বরগুলো কিন্তু সঠিক নম্বর নয়। তার কারণ হয়তো যেটা 1 নম্বর দেওয়া আছে সেটা হয়তো 5 হতে পারে, যেটা 2 নম্বর দেওয়া আছে সেটা 4 হতে পারে, এইভাবে এলোমেলোভাবে সাজানো আছে। তার জন্য এগুলোকে আমাদের কি করতে হবে, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাতে হবে। কেমনভাবে? ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে সাজাতে হবে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, আর এই যে বাক্যগুলোর পাশে পাশে যে বাক্সগুলো দেওয়া রয়েছে এই বাক্সগুলোর মধ্যে সেই নম্বরের ক্রমটাকে আমাদের লিখতে হবে। মানে এই 1 নম্বর বাক্যতে যেটা দেওয়ার আছে সেটা যদি 1 হয় তাহলে 1 লিখবো, আবার 2 যদি হয় 2 লিখবো, মানে যেটা মানে আমাদের 1 2 3 4টা বের করতে হবে। প্রথমে 1 হবে, 2 হবে, এভাবে আমাদের বের করতে হবে, মানে সাজাতে হবে। এবার আমি পরপর পড়ছি, তোমরা শুনতে থাকো। দেখো কি বলছে 1 নম্বরটা, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। বর্ণনাকারী বা বর্ণনাদাতা 3 দিন ধরে হাঁটছিলেন। আমরা পরপর সবগুলোকে প্রথমে পড়ে নেব। 2 নম্বরটা কি বলছে, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং, মানে তারপর তিনি একটা শুষ্ক ঝর্ণার মুখোমুখি হলেন। নম্বর 3 নম্বর, নো ভেজিটেশন গ্রু ইন দ্য রিজন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। সেই জায়গাতে কোনো গাছপালা হতো না, শুধুমাত্র বন্য কিছু সুগন্ধি গাছ ছাড়া। আমরা কিন্তু এই বাক্যগুলো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে পেয়েছি, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা পরপর পাচ্ছি না, এলোমেলোভাবে পাচ্ছি। সেটাকেই আমাদের সাজিয়ে এই বাক্সগুলোতে লিখতে হবে। 4 নম্বরটা কি বলছে, দ্য ন্যারেটার্স ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। বর্ণনাকারী বা বর্ণনাদাতার তাঁবুটা একটা পরিত্যক্ত গ্রামের কাছাকাছি ছিল। 5 নম্বরটা কি বলছে, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। তিনি জলের খোঁজ করছিলেন। 6 নম্বর, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হিজ সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 hours। তিনি জল খুঁজে পাওয়ার সমস্ত আশায় হারিয়ে ফেলেছিলেন, কারণ 5 ঘন্টা পর্যন্ত তিনি অনুসন্ধান করেছিলেন জল, কিন্তু কোনো উত্তর সেখান থেকে পাননি বা কোনো জলের হদিশ তিনি পাননি। তার জন্য জল খুঁজে পাওয়ার বা জলের আশা তিনি ত্যাগ করেছিলেন। আশা করি তোমাদের এই বাংলাটা আমি বোঝাতে পারলাম। এবার আমরা এগুলোকে কিভাবে সাজাবো। দেখো, দ্য ন্যারেটার হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। এই বাক্যটা আমরা 1 নম্বর প্যারাগ্রাফে প্রথম দিকে আছে কিনা দেখে নেব, বা 1 নম্বর প্যারাগ্রাফে কোন কোন বাক্যগুলো আছে সেটা দেখে নেব, এবং যতগুলো আমরা 1 নম্বর প্যারাগ্রাফে বা 1 নম্বর অনুচ্ছেদে পাবো ততগুলোর মাথায় আমরা পরপর 1 2 3 দেবো। আমি তোমাদের সুবিধার্থে একটু টেক্সট বুক থেকে দেখাচ্ছি, দেখো ঠিক কিভাবে তোমরা এই জায়গাটাকে খুঁজে বের করার চেষ্টা করবে।
প্রথমে যেটা দেওয়া আছে দেখো 1 নম্বর প্যারাগ্রাফ বা 1 নম্বর অনুচ্ছেদ, এখানে কিন্তু অ্যাবাউট 40 ইয়ার্স এগো আই ওয়েন্ট অন এ হাইক লং থ্রু অ্যাবসোলুটলি আননোন টু টুরিস্ট। আমি ভালোভাবে পড়ছি না, জাস্ট আমি তাড়াতাড়ি একটু পড়ে যাচ্ছি খুঁজে পাওয়ার জন্য। অ্যাবাউট 40 ইয়ার্স এগো আই ওয়েন্ট অন এ লং হাইক, এই জায়গাগুলো এখান থেকে আছে কিনা এবার আমরা দেখে নিই। দেখো এখানে যদি আমরা আসি, সেই ধরনের কিন্তু এই 6টা বাক্যের মধ্যে একটাও পাচ্ছি না। দেখো তারপরে কি দেওয়া আছে, তারপরে যেটা দেওয়া আছে ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস নাথিং গ্রু দিজ এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। দেখো এই বাক্যটা কিন্তু আমরা যেখানে সাজাতে বলা আছে সেখানে কিন্তু আমরা পেয়েছি নাথিং গ্রু। আমি যে পেন্সিল দিয়ে তোমাদের আন্ডারলাইন করে দেখাচ্ছি, নাথিং গ্রু দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এটা আমরা পাচ্ছি 1 নম্বর অনুচ্ছেদে। তাহলে মোটামুটি আমরা এটাকে 1 নম্বর লিখে দেবো এর মাথায়। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে বাক্যগুলোকে আগে বের করে নেব। তাহলে দেখো এবার আমরা অ্যাক্টিভিটি 2তে যাব। 2তে গিয়ে কিন্তু এই যে 3 নম্বর যেটা আমরা পেলাম বাক্য, নো ভেজিটেশন গ্রু ইন দ্য রিজন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এটা কিন্তু আমরা 1 নম্বর অনুচ্ছেদে পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক ক্রম অনুযায়ী সাজালে প্রকৃত 1 নম্বর। আশা করি বোঝাতে পারছি। এবার আমাদের 2 নম্বর খুঁজে পেতে হবে। তাহলে 2 নম্বরের জন্য আমাদের আবার কোথায় যেতে হবে, 2 নম্বর প্যারাগ্রাফে যেতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো এবং বুঝে নাও ঠিক কীভাবে তোমাদের পরীক্ষার সময় করতে হবে। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days। দেখো এখানে কিন্তু আর একটা বাক্য আমরা পেয়ে যাচ্ছি, আফটার ওয়াকিং ফর 3 days। এটা কিন্তু আমরা যে সাজাতে দেওয়া হয়েছে যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর একটাতে আমরা পেয়েছিলাম। এবার আমরা কিন্তু সেখানে দেখে নেব কোন বাক্যটাতে আমরা পেয়েছিলাম। এবার যদি আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু প্রথমেই যে বাক্যটা দেওয়া ছিল সেখানে কিন্তু দেখতে পাবো দ্য ন্যারেটার হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। তাহলে 2 নম্বর প্যারাগ্রাফ থেকে এই যে লাইনটা আমরা পেলাম এটাই হয়ে যাবে প্রকৃত 2 নম্বর, বা ক্রমানুযায়ী সাজালে 1-এর পর 2 হবে এই বাক্যটা। এবার আমরা 3 নম্বর বাক্যটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমরা তো এখানে অ্যাক্টিভিটি 2 থেকে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো পড়ে নিয়েছি এবং মোটামুটি আমাদের মনেও আছে। এবার আমরা প্যারাগ্রাফটাই চলে যাব, 2য় প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে, এবং সেখান থেকে দেখব যে এর পরে কোন বাক্যটা 3 নম্বর হবে। তারপরে কি বলছে দেখো, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজলেশন, আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। এই যে দেখো ক্যাম্পড, আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, মানে আমি আমার তাঁবুটা খাটিয়েছিলাম একটা পরিত্যক্ত গ্রামের কাছে। তাহলে এই যে বাক্যটা আমরা পেলাম, এই বাক্যটা কিন্তু আমরা ওখানেও পেয়েছিলাম অ্যাক্টিভিটি 2তে। তাহলে এইটা হয়ে যাবে 3 আর আগেরটা হয়ে যাবে 2। আমি এটা মাথায় লিখিনি, একবার তোমাদের সুবিধার্থে লিখে দিলাম। এইভাবে কিন্তু তোমরা মাথায় মাথায় লিখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, হারিয়ে যাবে না বাক্যগুলো। তাহলে এই যে নতুন যে বাক্যটা আমরা পেলাম এখান থেকে, এটা হয়ে গেল 3, এটার মাথায় আমরা 3 লিখে দেবো। এবং ঠিক তারপরে কি করব, তারপরে আমরা ঠিক অ্যাক্টিভিটি 2তে গিয়ে যেখানে আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে তার পাশে যে বাক্স রয়েছে সেই বাক্সর পাশে সেই বাক্যটাকে খুঁজে নিয়ে সেই বাক্সের মধ্যে, তার পাশে থাকা বাক্সের মধ্যে 3 লিখে দেবো। ঠিক এইভাবে যেভাবে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, এইভাবে আমরা কিন্তু 1, 2, 3 পেয়ে গেলাম। এবার আমাদের 4 নম্বর বাক্যটাকে খুঁজে পেতে হবে। আমরা এখানে পড়ে নিয়েছি। এবার আমরা চলে যাব আবার 2 নম্বর প্যারাগ্রাফে চলে যাব। যতক্ষণ না 2 নম্বর প্যারাগ্রাফটা পুরোপুরি শেষ হবে ততক্ষণ আমরা 3 নম্বর প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে যাব না। তারপরে কি বলছে দেখো, আই হ্যাড ইউজ দ্য লাস্ট of my water the day before and I needed to find more. These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. There was indeed a spring, but it was dry. All life had disappeared. এখান থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো বাক্য পাচ্ছি না। একবার আমরা দেখে নেব। এই যে 5 নম্বর যে বাক্যটা দেখো অ্যাক্টিভিটি 2 থেকে, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, এটা কিন্তু এই 2 নম্বর প্যারাগ্রাফের একটা জায়গায় দেওয়া আছে, কিন্তু হুবহু বাক্যটা দেওয়া নেই। একটা কথা তোমাদের তোমাদের আমি বলে দিই একটা কথা, যে কখনো কখনো তোমরা হুবহু বাক্যটিকে পেয়ে যাবে, আবার কখনো কখনো হয়তো একটু এদিক ওদিক দেওয়া থাকবে, কিন্তু মিনিং বা অর্থটা একই রকম থাকবে। দেখো এই যে আমি জায়গাটা পড়লাম, আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর। এই যে আই নিডেড টু ফাইন্ড মোর মানে কি, এই আরও জলের আমার প্রয়োজন ছিল। তার মানে কি, জলের খোঁজই তিনি করছিলেন। অ্যাকচুয়ালি জলের প্রয়োজন হলেই তো আমরা জলের খোঁজ করি। তাহলে এখানে জলের প্রয়োজন উনার ছিল, মানে লেখকের ছিল বা
বর্ণনাদাতার ছিল, তার মানে তিনি কি করছিলেন, জল খুঁজছিলেন, সেটাই বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে এই যে আই নিডেড টু ফাইন্ড মোর। সার্চ অফ ওয়াটার আর টু ফাইন্ড মোর একই জিনিস, সার্চ আর ফাইন্ড একই অর্থযুক্ত শব্দ। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 4 নম্বর বাক্য। আর ঠিক এর মাথায় আমরা 4 লিখে দেবো যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আর তার সঙ্গে সঙ্গে কি করব, অ্যাক্টিভিটি 2-তে চলে আসব এবং যে 5 বলে যে বাক্যটা দেওয়া আছে তার পাশে থাকা বক্সের মধ্যে 4 লিখে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক এইভাবে কিন্তু করতে হবে। এরপরে আমাদের আরও দুটোকে খুঁজে পেতে হবে, 5 এবং 6। তাহলে কোন বাক্য দুটো পড়ে থাকলো 2 নম্বরে যে বাক্যটা দেওয়া আছে, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। আর 6 নম্বরটা কি, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 আওয়ার্স। এবার আমরা কিন্তু 2 নম্বর প্যারাগ্রাফে যাব, সেখানে দেখব ওই বাক্য দুটোর কোনো কিছু আছে কিনা। ঠিক আমরা ওইভাবে পড়বো আবার, দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং। তাহলে এখানে কিন্তু স্প্রিংয়ের কথা বলা হচ্ছে এবং ওখানে বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এবং সেটা শুকিয়ে গেছিল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 2-তে কিন্তু এই ধরনের একটা বাক্য পেয়েছি। এবং তারপরে পরে যদি আরও আর একটা বাক্য আমরা পড়ি দ্বিতীয় অনুচ্ছেদ থেকে, সেখানে কি দেখব, অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। এখান থেকে কিন্তু এখানে কোনো জীবনের অস্তিত্ব ছিল না, বা সমস্ত জীবন এখান থেকে হারিয়ে গেছিল। তাহলে এবার আমরা দেখে নিই এই যে বাক্য দুটোতে দাগ দিলাম অ্যাক্টিভিটি 2 থেকে আছে কি না, যে দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। আমরা যদি অ্যাক্টিভিটি 2 এর 2 নম্বর বাক্যর দিকে লক্ষ্য করি, তাহলে এখানে কি দেওয়া আছে, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। তাহলে এবং আমরা যদি অনুচ্ছেদের যে বাক্যটায় আমি দাগ দিলাম একটু আগে, সেটা যদি আমরা দেখি, সেখানে কি দেখতে পাবো, দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এইটাই হয়ে যাবে 5 নম্বর বাক্য। আশা করি বোঝাতে পারছি। এবার আমরা ঠিক অ্যাক্টিভিটি 2 এর যে বাক্যটা রয়েছে, 2 নম্বরে যে বাক্যটা রয়েছে, তার পাশে থাকা বক্সের মধ্যে এইভাবে 5 লিখে দেবো। তাহলে এইভাবে কিন্তু আমরা 1 2 3 4 5 পেয়ে গেলাম। আর শেষে যেটা পড়ে থাকবে সেটার খুঁজে না পেলেও চলবে, সেটাতে আমরা সরাসরি 6 লিখে দিতে পারবো। তার কারণ এটাই তো হয়ে যাবে 6, কারণ আমরা 1 2 3 4 5 পেয়ে গেছি। তাহলে যেটা পড়ে রইলো সেটাই হবে লাস্ট, ক্রমানুযায়ী সাজালে। এবং 6-এরটা হয়ে যাচ্ছে 6। কখনো কখনো এমনও হতে পারে, একটা দুটো তিনটেও হয়তো তোমাদের এরকম দিয়ে দিতে পারে যে ম্যাচ করে গেল, যেমন এখানে 6-এর বাক্যটা 6ই হলো, এটা ম্যাচ করে গেল। অনেক সময় দুটোও ম্যাচ করে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে কিন্তু তোমাদের এই রিয়ারেঞ্জ যেগুলো দেবে বা সাজাতে বলবে সেগুলো করে যেতে হবে। আশা করি অ্যাক্টিভিটি 2টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিন্তু পরের অ্যাক্টিভিটিটা নিয়ে আলোচনা করব। পরের অ্যাক্টিভিটিটা কি, অ্যাক্টিভিটি 3। ইনস্ট্রাকশনটা আমরা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। কি বলছে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডান্ট। মানে যে রিডার বা পাঠক, তাকে লেখক বা বর্ণনাদাতা বা বর্ণনাকারী জিজ্ঞেস করছেন, কেন তুমি মনে করো যে গ্রামটা পরিত্যক্ত হয়ে, তোমার মতে গ্রামটা কেন পরিত্যক্ত হয়ে গেছিল, এটা কিন্তু এই লেখক বা বর্ণনাকারী বা বর্ণনাদাতা জানতে চাইছেন। এবার তোমাদের উত্তরটা ভ্যারি করতেই পারে, মানে একে অপরের থেকে একটু আলাদা হতে পারে, তবে মোটামুটি একটা জায়গায় কিছুটা অংশ মিল থাকবে। আমি তোমাদের সুবিধার্থে একটা উত্তর করে দেখানোর চেষ্টা করেছি। আগে তোমাদের উত্তরটা বলে নিই, তারপরে আমি বলবো যে তোমরা মানে চাইলে কি লিখতে পারো না পারো। তোমাদের সুবিধার্থে আমি এটা খাতায় লিখে রেখেছি, আমি সেই জায়গাটাকেও একটু দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। অ্যাক্টিভিটি 3, আমি যেভাবে উত্তরটা লিখেছি, কি লিখেছি দেখো, আই থিঙ্ক দ্য ভিলেজ বিকেম আনসুটেবল ফর লিভিং অ্যাজ ইট বিকেম ব্যারেন অ্যান্ড মনোটোনাস ফর স্কারসিটি অফ ওয়াটার। এখানে একটা অফ যোগ করতে হবে। আমি আরও একবার পড়ছি, তোমরা দেখো, আই থিঙ্ক দ্য ভিলেজ বিকেম আনসুটেবল ফর লিভিং অ্যাজ ইট বিকেম ব্যারেন অ্যান্ড মনোটোনাস ফর স্কারসিটি অফ ওয়াটার। আমার মনে হয় গ্রামটা অনুপযুক্ত ছিল বসবাসের পক্ষে, কারণ সেটা হয়ে পড়েছিল অনুর্বর এবং একঘেয়ে, ফর স্কারসিটি অফ ওয়াটার, কারণ সেখানে কিন্তু জলের অভাব ছিল।
ইট কুড নট প্রডিউস এনিথিং এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার টু। আর সেখানে কোনো কিছু গাছ জন্মাতো না, শুধুমাত্র বন্য এক ধরনের সুগন্ধি গাছ ছাড়া। সো দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডান্ট। আর এই কারণেই কিন্তু গ্রামটা পরিত্যক্ত হয়ে গেছিল, মানে ওখানে মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ ছিল না, জলের অভাব ছিল, গাছপালা হতো না, মানে ওখানকার যে দেশ বা যে জমি বা জায়গা সেটা কিন্তু অনুর্বর হয়ে গেছিল, মানে সেই জমিতে কোনো কিছু উৎপন্ন হতো না, কোনো ফসল উৎপন্ন হতো না। তাহলে খাবার জল যদি না থাকে, খাবার না থাকে, তাহলে তো মানুষ কি করে বাঁচবে? তাই সেই জায়গাটা মানুষ পরিত্যক্ত করেছিল, বা সেই জায়গা থেকে মানুষজন পালিয়েছিল, বা অন্যান্য জীবজন্তু সেখান থেকে অদৃশ্য হয়ে গেছিল। এইভাবেও কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারো। এই গেল মোটামুটি অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা। যদি এই অ্যাক্টিভিটি 1, 2, 3 থেকে তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বা এর মধ্য থেকে যদি তোমাদের মনে হয় যে অ্যাক্টিভিটি 3-র উত্তরটা এইভাবে লিখলে ভালো হতো, তোমরা সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। যদি তোমাদের মধ্য থেকে কোনো সমস্যা আমি পাই অ্যাক্টিভিটি 1, 2, 3কে নিয়ে, আমি অবশ্যই কোনো না কোনো একটা ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো।